তো কেমিস্ট্রিতে সবচেয়ে প্রথমে যে সেকশনটা রয়েছে আমরা ওখান থেকে স্টার্ট করি। ধরো মেটাল আর নন মেটাল, এখান থেকে স্টার্ট করি, ঠিক আছে? ধাতু আর অধাতু এই পোর্শনটা এখান থেকে আমরা শুরু করি, একদম এলিমেন্টারি কেমিস্ট্রি। তো আমরা যেসব পদার্থ বা মেটেরিয়াল পাই চারিদিকে, মানে ম্যাটার যাকে বলছি আমরা, পদার্থকে আমরা প্রধানত কটা ভাগে ভাগ করি না তিনটে ভাগে ভাগ করি, তাই তো? কি কি কেউ বলতে পারো পদার্থের তিনটে ধরন কি কি কেমিস্ট্রিতে? একটা হচ্ছে কি এলিমেন্ট বা মৌলিক পদার্থ, মৌল। হুম। আর হচ্ছে কম্পাউন্ড বা যৌগ, আর হচ্ছে মিক্সচার। এই তিনটে প্রধান টাইপ ম্যাটারের। এর মধ্যে এলিমেন্ট বা মৌল আমরা জানি কি এগুলো তিন ধরনের হয়। এলিমেন্ট গুলোকে আমরা ফার্দার তিনটে ক্যাটাগরি করছি, কি কি না? মেটাল বা ধাতু, দ্বিতীয় হচ্ছে নন মেটাল বা অধাতু, আর তৃতীয় হচ্ছে মেটালয়েড বা ধাতু কল্প। মানে এদের মধ্যে ধাতু আর অধাতু দুজনেরই প্রপার্টি অল্প অল্প করে রয়েছে, জানি এগুলো আমরা নর্মাল জিনিস। এর কম্পাউন্ড গুলোকেও আমরা একইভাবে দুটো ভাগে ভাগ করতে পারি, ইনঅর্গানিক আর অর্গানিক। জেনারেলি এই দুটো ক্লাসিফিকেশন করা হয়। এবার এদের ফার্দার অনেক ক্যাটাগরি আছে, আমরা বেসিকটা আগে লিখে নিচ্ছি, তারপর আমরা মেটাল নন মেটালটা শুরু করবো। তা কম্পাউন্ড হচ্ছে অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ। এগুলো কারা না? যাদের মধ্যে কার্বন থাকবেই, যে যৌগগুলোর মধ্যে কার্বন আছে জেনারেলি সেগুলো অর্গানিক, আর যাদের মধ্যে কার্বন নেই জেনারেলি সেগুলো ইনঅর্গানিক। কিন্তু এর এক্সেপশন আছে, যখন আমরা যৌগ সম্বন্ধে পড়বো তখন এগুলো জানবো। এখন একটা ছোট্ট করে বলি, কিছু যৌগ আছে যাদের মধ্যে কার্বন থাকলেও সেগুলো আমরা ইনঅর্গানিক কম্পাউন্ড বলি। মানে বেসিক্যালি কার্বন থাকা সত্ত্বেও জীবদেহের বাইরেও প্রকৃতিতে ওগুলো তৈরি হয়, সেই জন্য ওগুলো ইনঅর্গানিক বলা হচ্ছে। যেমন কার্বনেট লবণগুলো, যে কোনো কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট, আয়রন কার্বনেট, যে কোনো কার্বনেট সল্ট, এর মধ্যে কার্বন থাকা সত্ত্বেও ইনঅর্গানিকের পর্যায়ে ফেলছি। কার্বনেট সল্ট, কার্বনিক অ্যাসিড H2CO3, কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড, এই চার ধরনের যৌগ, এই চারটে যৌগ। কার্বনেটের মধ্যে অনেকগুলো যৌগ পড়ছে। কার্বনেট লবণ, কার্বনিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই চারটে যদিও কার্বন আছে স্টিল অর্গানিক না বলে আমরা ইনঅর্গানিকের পর্যায়ে ফেলছি। আর মিক্সচারের ক্লাসিফিকেশন এখন আমরা পড়বো না, মিক্সচার একটা আলাদা চ্যাপ্টার, আলাদা টপিক পড়বো আমরা, তখন এটা নিয়ে আলোচনা করবো। হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস, অনেক ধরনের টাইপস রয়েছে। কার্বনেট সল্ট, কার্বনিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড, CO2 আর CO। আজকে আমরা আলোচনাটা এইখানটায় সীমাবদ্ধ রাখবো, মেটাল আর নন মেটাল এগুলো নিয়ে কথা বলবো, এদের ক্যারেক্টারিস্টিক ফিচার এবং তাদের স্পেসিফিক প্রপার্টি গুলো। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে। ও, তো প্রথমে আমরা এই মেটাল আর নন মেটাল এদের কি কি ফিজিক্যাল ডিফারেন্স আছে সেগুলো নিয়ে কথা বলবো। এদিকে আমি লিখছি ফিজিক্যাল প্রপার্টি, মানে ভৌত ধর্ম যেগুলো বলি আমরা, ফিজিক্যাল প্রপার্টি। এখানে একটা মেটালের ওই প্রপার্টির কি বৈশিষ্ট্য আছে বা ধাতুর, আর একটা হচ্ছে নন মেটাল বা অধাতুর ক্ষেত্রে ওই প্রপার্টিটা কিরকম। এর মধ্যে কিছু জিনিস একদম ছোট থেকেই আমরা শিখেছি, 7-8 এর লেভেলের জিনিস, সেগুলো নিয়ে আমি আর খুব বেশি কথা বলছি না। আমি কয়েকটা বিশেষ ধর্ম নিয়ে কথা বলছি। যেমন ধরো 7-8 এর শেখা জিনিস কি, ধরো মেটালের মধ্যে সনোরিটি দেখা যায়, মানে কি আওয়াজ করলে সাউন্ড হয়, একটা সাউন্ড পাওয়া যায়। নন মেটাল গুলো কোনো শব্দ করে না সাধারণত, মানে ওই মেটাল সাউন্ড যেটা গং বা সাউন্ড, যেটা ধাতব একটা আওয়াজ হয় না মেটালে আঘাত করলে, ওটা নন মেটালে হয় না। এরকম কিছু কিছু জিনিস আছে। আমরা কিছু স্পেশাল প্রপার্টি নিয়ে কথা বলছি, বিশেষত 3টে প্রপার্টি নিয়ে আমরা কথা বলবো, যেগুলো সম্বন্ধে একটু বিশেষ আলোচনা করার দরকার। 1 নম্বর হচ্ছে কন্ডাক্টিভিটি বা পরিবহন ক্ষমতা। কন্ডাক্টিভিটি বা পরিবহন ক্ষমতা, এটা নিয়ে কথা বলছি। মেটালগুলো সাধারণত কি হয়, হিট বা তাপ সেটাও পরিবহন করে, আর কারেন্ট বা তড়িৎ সেটাও পরিবহন করে। দুটোতেই রাইট দিলাম ওই জন্য। অর্থাৎ হিট আর কারেন্ট উভয়েরই পরিবাহী, তাপ আর তড়িৎ। ফোন এসছে বোধহয়, কানেক্ট করা আছে ফোন।
whereas নন মেটাল এটা হিটও কন্ডাক্ট করে না, কারেন্টও কন্ডাক্ট করে না সাধারণত, তড়িৎ আর তাপ পরিবহন করে না। কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী অধাতু আছে, কিছু কিছু ব্যতিক্রমী নন মেটাল, এক্সেপশনাল নন মেটাল আছে যেগুলো তাপ বা তড়িৎ পরিবহন করতে পারে। যেমন তার মধ্যে কমন এক্সাম্পল দু একটা দিই। উদাহরণস্বরূপ ডায়মন্ড, হীরক। হীরক হচ্ছে তাপ পরিবহন করতে পারে না, ভুল বললাম, তাপের পরিবাহী কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। হিটের কন্ডাক্টর, রাইট, কিন্তু কারেন্ট তার কন্ডাক্টর নয়, এটা মনে রাখতে হবে। সংক্ষেপে লিখেছে হীরের মধ্যে তাপ পরিবহন হয় কিন্তু কিন্তু তড়িতের পরিবহন হতে পারে না। একটা হচ্ছে অনেক সময় নকল হীরা যেগুলো বলে, মানে হীরের তাপ পরিবহন ক্ষমতা খুবই বেশি, হীরের মতন অনেক পদার্থ থাকতে পারে যেমন কাঁচ বা ওই জাতীয় পদার্থ যেগুলোকে ক্রিস্টাল আকারে কাটলে হয়তো হীরের মতনই দেখাবে, কিন্তু একটা এই ফিজিক্যাল প্রপার্টির মাধ্যমে ওদের মধ্যে পার্থক্য করা যায়। একটা রৌদ্রের মধ্যে কাঁচ রাখা হলো, হীরে রাখা হলো, কিছুক্ষণের মধ্যে যে দিকটা রাখা আছে রোদে তার উল্টো দিকটা হাত দিলে দেখা যাবে হীরেটা বেশ গরম লাগছে, কাঁচটা ততটা গরম লাগবে না। কারণ কি, আমরা জানি কাঁচ তড়িতের কুপরিবাহী, কাঁচের চাইতে হীরে অনেক বেশি তড়িৎ পরিবাহী, তাপের পরিবাহী। হীরক অনেক বেশি হিট কন্ডাক্টর। ঠিক আছে, 2 নম্বর একটা পয়েন্ট উল্লেখ করব। আচ্ছা, এর বিপরীত তো হতে পারে, সেটা সম্বন্ধে বলি দু একটা কথা। মানে এমন অনেক নন মেটাল আছে যেগুলো আবার তাপেরও পরিবাহী আবার তড়িতেরও পরিবাহী। যেমন হচ্ছে ধরো গ্রাফাইট, তারপরে গ্যাস কার্বন, এরা দুটোরই পরিবহন করতে পারে। গ্যাস কার্বনটা কি? গ্যাস কার্বন হচ্ছে চলতি কথায় আমরা যেগুলো ঝুল বলি, ঝুল, সুট, ওই রান্নাঘরে টরে যেগুলো তেল কালি পড়ে না, বা মাকড়সার জাল টালের গায়ে কালি জমে যে জিনিসটা তৈরি হয়, ঝুল কালি যেটা বলি আমরা, ওইটা হচ্ছে গ্যাস কার্বন। এগুলো আবার তড়িতের সুপরিবাহী এবং এর থেকে অনেক কনজেস্টেড জায়গায় অনেক ক্ষেত্রে শর্ট সার্কিটের ঘটনাও ঘটে থাকে। একটা সার্কিট বোর্ডে অনেক সময় হয় না, এই দেখবে অনেকদিন ফ্যান শীতকালে অনেকদিন বন্ধ থাকার পর যখন চালানো হয় উপর একটা ঝুল পড়ে যায়, ময়লা স্তর পড়ে যায়, পরিষ্কার করতে হয়। এবারে অনেক সময় কি হয়, বড় বাজারের মতন অনেক কনজেস্টেড জায়গা আছে যেখানে তো ওই ঝুলকালি পড়ছে, জীবনেও কেউ পরিষ্কার করে না। তো অনেক ক্ষেত্রে ওগুলো ঝরে হয়তো নিচে সার্কিট বোর্ড আছে তার উপর পড়লো, তা ওখানে যদি মানে যারা লাইভ তার আর নিউট্রাল যদি কানেক্ট হয়ে যায় তাহলে সেখান থেকে ফ্ল্যাশ হতে পারে, এরকম ভাবে আগুন ধরার ঘটনা ঘটেছে। দ্বিতীয় যে পয়েন্টটা বলছি, ফিজিক্যাল প্রপার্টিটা, সেটা হচ্ছে এই যে ধাতু আর অধাতু, এদের মধ্যে একটা জায়গা আছে যাকে বলে আমরা ম্যালিয়েবিলিটি। এই দুটো কথা সম্বন্ধে আমি একটু আলোচনা করব। ম্যালিয়েবিলিটি কি আর ডাকটাইলিটি কি, এই দুটো প্রপার্টি সম্বন্ধে বলি। হ্যাঁ, গ্রাফাইট আর গ্যাস কার্বন যেটা বললাম, এরা হচ্ছে হিট, মানে তাপেরও সুপরিবাহী আবার কারেন্টেরও সুপরিবাহী, তাপ আর তড়িৎ দুটোরই সুপরিবাহী, তাপ প্লাস তড়িৎ, রাইট রাইট। হ্যাঁ, নন মেটাল, অধাতু তো বটেই, কার্বন মানেই তো অধাতু, কার্বনের দুটো ফর্ম ওটা। এই প্রপার্টিটা নিয়ে বলি যে ম্যালিয়েবিলিটি, ম্যালিয়েবিলিটি মানে হচ্ছে নমনীয়তা, আর ডাকটাইলিটি হচ্ছে প্রসার্যতা। এই জিনিস দুটো কি? ম্যালিয়েবিলিটি হচ্ছে যে ধর্মের কারণে একটা ধাতু বা একটা পদার্থ তাকে পিটিয়ে বা চ্যাপ্টা করে পাতে পরিণত করা যায়। তা আমরা জানি ধাতুর পাত তৈরি করা যায়, সোনা, রূপা, লোহা, এগুলো তো তাদের তবক হয়, তাই না? তাদের পাত তৈরি করা সম্ভব, তাহলে ওগুলো হচ্ছে ম্যালিয়েবল আমরা বলবো, মানে ধাতু মাত্রেই তারা এটা হয়, তাদের মধ্যে এই প্রপার্টিটা দেখতে পাওয়া যায়, ম্যালিয়েবল হয়। whereas নন মেটালের মধ্যে কিন্তু ম্যালিয়েবিলিটি দেখতে পাওয়া যায় না, নন মেটাল গুলো নমনীয় নয়। আর ডাকটাইলিটি হচ্ছে যে ধর্মের জন্য একটা পদার্থকে টেনে তারে পরিণত করা যায় বা তার থেকে তার ওয়্যার নিষ্কাশন করে নেওয়া যায়, বের করে নেওয়া যায়। যেমন একটা অ্যালুমিনিয়ামের টুকরো, তাকে যদি প্রেস মেশিনে চেপে ধরে তাকে একটা ওই মেশিনের সাহায্যে হোক বা যেগুলো আমরা প্লায়ার্স বলি তার সাহায্যে ধরে টানা হয়, সরু তার থেকে তার টাইপের জিনিস বের, যেমন চুইংগাম টানলে তার টাইপের হয়ে যায় না, ধাতু থেকে ওই জিনিসটা করা সম্ভব, ধাতু তার হয়। কিন্তু অধাতুকে কখনো তারের আকৃতি দেওয়া যায় না, তাই আমরা বলবো অধাতুগুলো ডাকটাইল নয়। মানে ধাতুর ক্ষেত্রে ধাতুগুলো ম্যালিয়েবল এবং ডাকটাইল দুটোই, অধাতুর ক্ষেত্রে ব্যতিক্রম। এইখানে একটা এক্সেপশন আছে যে ব্যতিক্রমটা মনে রাখা উচিত, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কটা কি, ধাতু না অধাতু? জিঙ্ক তো মেটাল একটা, যদিও মেটাল, কিন্তু এর মধ্যে এই প্রপার্টি দুটোর কোনোটাই নেই, মানে ম্যালিয়েবলও না, জিঙ্কটা ডাকটাইলও না। জিঙ্ককে ওই জন্য ভঙ্গুর ধাতু বলা হয়, মানে ফ্র্যাজাইল মেটাল বলে।
কাঁচের মতন আর কি। কাঁচের মধ্যে যেমন এই প্রপার্টি গুলো নেই, কাঁচকে আর চ্যাপ্টা করা বা টাইনে লম্বা করা বাঁকানো যায় না। তো জিঙ্কও তাই, জিঙ্কের পাত নিয়ে এরকম মোড়াতে গেলে ভেঙে যায়। কিটক্যাট যেমন চাপ দিলে ভেঙে যায়, জিঙ্ক ওরকম ভেঙে চলে যায়, বেঁকানো যায় না কোনোভাবে। তো সেই জন্য জিঙ্ক, এটাকে আমরা বলছি ফ্র্যাজাইল মেটাল বা ভঙ্গুর ধাতু। তাহলে এগুলো গেল মেটাল আর নন মেটালের একটা ফিজিক্যাল প্রপার্টি। আর আমি একটা নোট দেবো ক্লাসের শেষে, আগের দিনের নোটটা পেয়েছিলে তোমরা, তো ওই নোটটাতে বাকি কয়েকটা ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আছে, এটা নিয়ে আর বেশি আলোচনা যাচ্ছে না, মেনলি কেমিক্যাল প্রপার্টি গুলো আলোচনা করার বিষয় আর বোঝারও জায়গা মেনলি ওইখানে। আচ্ছা, এটা কি বাকি আছে লেখা? নোট করতেও পারো বা পরে ওখান থেকেও নোট করে নিতে পারো, নোট যেটা দেবো তাতে রয়েছে কিছু পয়েন্ট আর কি, সংক্ষেপে যেগুলো লিখছি এগুলো একটুখানি লিখে নাও, ইন ডিটেল লিখবার দরকার নেই, সেগুলো নোট থেকে পেয়ে যাবে। কেমিক্যাল প্রপার্টি এইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কেমিক্যাল প্রপার্টিজ অফ মেটাল, অর্থাৎ ধাতুর রাসায়নিক ধর্ম। প্রথমে মেটালগুলোর কথা বলি, নন মেটালের কথা পরে বলবো। নাম্বার 1, ধাতুর প্রধান প্রধান ধর্মগুলো বলছি, তার মধ্যে প্রথম ধর্ম, ফার্স্ট পয়েন্ট, ধাতুগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কি হবে? যে কোনো ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন করবে? যে কোনো ধাতু অক্সিজেনের সঙ্গে যদি বিক্রিয়া করে অক্সাইড তৈরি হবে, ন্যাচারাল জিনিস। সোডিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সিজেনের বিক্রিয়া পটাশিয়াম অক্সাইড, সিম্পল জিনিস এগুলো। তো ওই যে অক্সাইড গুলো, ওই অক্সাইড গুলোর প্রকৃতি কিরকম হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ মেটালের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হবে অক্সাইড। কম্পিটিটিভ পরীক্ষায় তো কখনো কেমিক্যাল রিয়াকশন জিজ্ঞেস করে না, তাই আমরা শুধু নামগুলো মনে রাখবো। মেটাল প্লাস অক্সিজেন তৈরি হবে কি মেটালটার অক্সাইড। এবার এই অক্সাইড গুলো বিভিন্ন ধরনের হতে পারে, টাইপস অফ অক্সাইড, সেইটা আমরা এখানে মেনলি আলোচনা করব। টাইপস অফ অক্সাইড, অর্থাৎ ধাতব অক্সাইড গুলো কি কি ধরনের হয়। নাম্বার 1 হচ্ছে বেসিক অক্সাইড বা ক্ষারকীয় অক্সাইড। বেসিক মানে ক্ষারকীয় বা ক্ষারধর্মী। বেশিরভাগ ধাতু, বেশিরভাগ কেন, সব ধাতুর অক্সাইডই ক্ষারকীয়। অর্থাৎ ধাতুর অক্সাইড গুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণার জল তৈরি করতে পারে। যারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ জল তৈরি করে তাদের আমরা ক্ষার বা ক্ষারক বলি। তা সমস্ত ধাতুর অক্সাইডেরই ওই ধর্মটা আছে, সেই জন্য ধাতুর অক্সাইড গুলো সবাই হচ্ছে ক্ষারকীয়। অল অক্সাইড, সব যত অক্সাইড আছে, যেমন ধরো সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, যত অক্সাইডের নাম মনে করতে পারি, অ্যালুমিনিয়াম অক্সাইড, সবাই ক্ষারকীয়। যত ধাতুর অক্সাইড আছে তারা সবাই হচ্ছে ক্ষারকীয়। ক্ষারকীয় মানে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ জল দেয়, ওটা মনে রাখলে হবে, ওটা আলাদা করে ধর্ম ওরকম মুখস্থ করার দরকার নেই। কিন্তু এর মধ্যে কিছু অক্সাইড আছে যাদেরকে আমরা বলি অ্যাম্ফোটেরিক অক্সাইড। কিছু অক্সাইডকে আমরা বলি অ্যাম্ফোটেরিক অক্সাইড। অ্যাম্ফোটেরিক মানে কি? অ্যাম্ফোটেরিক মানে হচ্ছে উভয়ধর্মী। অ্যাম্ফোটেরিক বা উভধর্মী অক্সাইড। উভধর্মী মানে কি কি ধর্মের কথা বলা হচ্ছে? এই যে বললাম ধাতুর অক্সাইড গুলো ক্ষারকীয়, মানে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ জল দেয়। কিছু অক্সাইড আছে যারা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও লবণ জল উৎপন্ন করতে পারে, ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়াতেও লবণ জল দিতে পারে, তার মানে তাদের অ্যাসিড ধর্ম ও আছে। তো চারটে ধাতুর অক্সাইড হচ্ছে এই অ্যাম্ফোটেরিক অক্সাইড। সেই চারটে ধাতু কি কি? সেই চারটে ধাতু হচ্ছে, ওয়ার্ডে টাইপ করার সময় একটা শর্টকাট কি আছে জানো? অল্ট জেড। এই অল্ট জেড, ওই শর্টকাট কি দিয়ে আমরা চারটে ধাতুর নাম মনে রাখতে পারি। এখানে লিখি অল্ট প্লাস জেড। এ ফর হচ্ছে অ্যালুমিনিয়াম, সংক্ষেপে লিখছি, আশা করি বুঝতে পারবে। এল হচ্ছে লেড, টিন, হ্যাঁ টাইটানিয়ামও হয় টি দিয়ে অবশ্যই, টিন। আর জেড হচ্ছে একটাই হয়, জিঙ্ক। তাহলে এই চারটে ধাতুর অক্সাইড হচ্ছে ওই উভয়ধর্মী, মানে এদের অক্সাইড গুলো আর ধাতুগুলো ও উভয়ধর্মী বলতেই পারি, কারণ ধাতুগুলো ও অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ জল দেয়, লবণ আর হাইড্রোজেন উৎপন্ন করে ধাতুগুলো, আর এদের অক্সাইড গুলো লবণ জল দেয়। একটা ছোট উদাহরণ দিচ্ছি পাশে, যেমন ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এর সঙ্গে যদি কোনো অ্যাসিড যোগ করা হয়, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড,
তাহলেও লবণ জল হবে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে আর সঙ্গে জল হবে। হ্যাঁ, এর সঙ্গে যদি কোনো ক্ষার দেওয়া হয়, গাঢ় ক্ষার, তাহলেও লবণ জল উৎপন্ন হবে, যেমন কস্টিক সোডা, কিন্তু গাঢ় অবস্থায় নিতে হবে। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ জল দেয়, ক্ষারের সঙ্গেও লবণ জল দেয়। ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় সল্টটা হবে সোডিয়াম অ্যালুমিনেট লবণ, NaAlO2। না, ওরকম নয়। উভয় ধর্মী মানে এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াতে লবণ জল উৎপন্ন করে, অর্থাৎ ক্ষার ধর্ম আছে। এই যে প্রথমটাতে প্রকাশ পাচ্ছে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, মানে এটা ক্ষারধর্মী পদার্থ। আবার এরা ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে লবণ জল তৈরি করছে, তার মানে অ্যাসিড ধর্ম আছে। আবার ক্ষার ধর্ম, অ্যাসিড ধর্ম দুরকমই ধর্ম রয়েছে, তাই এদেরকে আমরা বলছি অ্যাম্ফোটেরিক অক্সাইড। নাম্বার 3, তৃতীয় যে টাইপের অক্সাইড রয়েছে, থার্ড টাইপের অক্সাইড হচ্ছে, কিছু অক্সাইড আছে দুরকম অক্সাইড একসঙ্গে মিশে তৈরি হয়, তাদের আমরা বলি মিশ্র অক্সাইড, মিক্সড অক্সাইড। উদাহরণ দিতে পারো একটা মিশ্র অক্সাইডের নাম বলতে পারো, যে দুরকম অক্সাইড মিশে তৈরি হয়েছে, মানে একই ধাতুর দুটো আলাদা অক্সাইড মিশে এরা তৈরি হয়। উদাহরণস্বরূপ বলতে পারো, ধরো লোহা, মানে যেসব সন্ধিগত, এগুলো সন্ধিগত মৌলেরই হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না মানে এগুলো ন্যাচারালি তারা যখন মিক্স আপ হয়ে প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে, তখন আমি আলাদা করে মিশিয়ে তৈরি করবো সেরকম না, মানে কোনো একটা রিয়াকশন রেজাল্ট হিসেবে সেই অক্সাইডটা ন্যাচারালি অকারিং অক্সাইড, প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, এরকম অক্সাইড হতে হবে। যেমন উদাহরণ বুঝতে পারো, ধরো লোহার সঙ্গে যখন স্টিম পাঠানো হয়, এখানে লোহাটাকে রেড হট কন্ডিশনে নিতে হয় উত্তপ্ত অবস্থায়, তার উপর দিয়ে যখন স্টিম পাঠানো হয়, তখন উৎপন্ন হয় ফেরোসোফেরিক অক্সাইড আর হাইড্রোজেন। এই বিক্রিয়াটা খুব কমন বিক্রিয়া ছিল ক্লাস 8-এ এবং ক্লাস 10-এও, 10-এ না ক্লাস 9-এও ছিল, বস প্রসেস। হাইড্রোজেন উৎপাদনে আগে ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না, এখন ইলেকট্রোলাইসিস করে জল থেকে তৈরি করা হয়। এই যে ফেরোসোফেরিক অক্সাইডটা তৈরি হয়, এটার মধ্যে আসলে দুটো অক্সাইড মিশে আছে, ফেরাস অক্সাইড FeO আর ফেরিক অক্সাইড Fe2O3। এরা সরাসরি যুক্ত হয়ে একসঙ্গে ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন করে। এর ধর্ম এদের থেকে আলাদা, ফেরাস অক্সাইড হালকা সবুজ টাইপের, ফেরিক অক্সাইড হলুদ, কিন্তু ফেরোসোফেরিক অক্সাইড কালো। তো যাই হোক, এটা ওই ফেরোসোফেরিক অক্সাইড, এটা হচ্ছে একটা তাহলে মিশ্র অক্সাইড হলো, দুটো অক্সাইড মিশে রয়েছে ওর মধ্যে, কিন্তু দুটো অক্সাইড আলাদা করা যাবে না ওইভাবে, সারা রিয়াকশনের ফলে উৎপন্ন হচ্ছে। এরকম আরো একটা উদাহরণ লেডের বেলায় দেওয়া যায়, লেডের ক্ষেত্রে একটা এরকম অক্সাইড আছে, এই যে Pb3O4 যেটা বলে রেড লেড, Pb3O4 বা রেড লেড, এটা হচ্ছে এইরকম আর একটা মিশ্র অক্সাইডের উদাহরণ। এর মধ্যে লেডের দুটো অক্সাইড মিশে আছে, প্লাম্বাস অক্সাইড আর প্লাম্বিক অক্সাইড, তবে সরাসরি যুক্ত হয়নি, এদের মোল সংখ্যার তারতম্য আছে, মনে রাখলে হবে যে লেডের দুটো অক্সাইড মিশে এরা উৎপন্ন হচ্ছে, প্লাম্বাস আর প্লাম্বিক। এগুলো গেল তাহলে যে ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় অক্সাইড গুলো তৈরি হয়, তাদের কয়েকটা প্রকার। এছাড়া আরো অনেক ধরনের অক্সাইড আছে, ওটা পরে আলোচনা করব, যেমন সুপার অক্সাইড, সাব অক্সাইড, এগুলো হয়, এগুলো উদাহরণ মেনলি ইম্পর্টেন্ট।